অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও মাস্টার্স প্রিলিমিনারি শ্রেণীর গাণিতিক অর্থনীতি বিষয়ের সেটের ধারণার উপর প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। আমরা সেই পঠিত বিষয়গুলোকেই মূলত এখানে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সেট বলতে কি বোঝায় বা সেট কি, সেট প্রকাশের পদ্ধতিগুলো কি, সেটের কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার, অসীম সেট বলতে কি বোঝায়, সসীম সেট বলতে কি বোঝায়, ফাঁকা সেট কাকে বলে, একদেহী সেট কি, উপসেট কাকে বলে, সুপারসেট কি, প্রকৃত উপসেট বলতে কি বোঝায়, প্রকৃত সুপারসেট বলতে কি বোঝায়, শক্তি সেট কাকে বলে, সমান সেট ও সমতুল্য সেট বলতে কি বুঝি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা যার ছবি দেখতে পাচ্ছি এখানে, তার নাম জর্জ ক্যান্টর। তিনি একজন জার্মান গণিতবিদ এবং যুক্তিবিদ। সেট তত্ত্বের আধুনিক যে ধারণা সেটি প্রদান করেন তিনি। 1900 সালে সেট তত্ত্ব গণিতের একটি আলাদা শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং পরবর্তীতে 20 শতক জুড়ে গণিতকে এই সেট থিওরি বা সেট তত্ত্ব প্রভাবিত করে। আমরা এখানে আরো কিছু গণিতবিদের নাম উল্লেখ করেছি যারা মূলত সেট তত্ত্বের উপর কাজ করেছেন এবং এই বিষয়ে অবদান রেখেছেন, যেমন জর্জ বলি, অগাস্টিন ডি মর্গান, জুলিয়াস ওয়েলন রিচার্ড দেদিকিং এবং এদের সাথে আছে জন ভেন। এরা মূলত জর্জ ক্যান্টরের সমসাময়িক বা কিছু আগের হলেও পরবর্তীতে যারা রয়েছেন, যেমন আর্নেস্ট ফ্রেডরিক ফার্ডিনান্ড জার্মেলো, কার্ট গোডেল, পল জোসেফ কোহেন, এরা সেট তত্ত্বকে আরো এগিয়ে নিয়েছে। সেট বলতে কি বোঝায় বা সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমরা একটা ঝুড়ির কথা বিবেচনা করতে পারি যে একটা ঝুড়ির মধ্যে আমরা কিছু জিনিস রাখলাম। সেই ঝুড়ির মধ্যে যে জিনিসগুলোকে রাখা হয় সেগুলোকে আমরা যদি সুসংজ্ঞায়িতভাবে একটা নিয়মের মধ্যে সমাবেশ ঘটাই তাহলে তাকে একটি সেটের সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ সেটের মধ্যে যে বস্তুগুলো থাকে বা সদস্যগুলো থাকে সেগুলো সুসংজ্ঞায়িত হতে হবে। যদি সুসংজ্ঞায়িত না হয় তবে সেটি সেট হবে না। এই ধরনের নানা বিষয়ের সেট, নানা বস্তুর সেট, নানা সংগ্রহের সেট হতে পারে, যেমন বইয়ের সেট, ফার্নিচারের সেট, সংখ্যার সেট, রঙের সেট, অ্যালফাবেটের সেট ইত্যাদি। যাই কিছু হোক, সেটি সুনির্দিষ্ট হতে হবে, সুসংজ্ঞায়িত হতে হবে। এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এভাবে ক্যাপিটাল এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সেট সাধারণত দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের উপাদানগুলোকে লেখা হয় বা সদস্যদের নাম লেখা হয়। যেমন এ একটি সেট, এ সেটের মধ্যে কিছু রঙের নাম দেখা যাচ্ছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখানে 7টি রঙের নাম আছে। এই 7টি রং প্রকৃতপক্ষে রংধনুর 7টি রং। সুতরাং রংধনুর 7টি রঙের একটি সেট হল এ। বি সেটের উপাদানগুলো হল মৌলভীবাজার জেলার অধীনে বিভিন্ন উপজেলাগুলো, যেমন মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গ, জুড়ি। উপজেলাগুলোর সেট হচ্ছে আমাদের বি সেট।
সি সেটে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7। এই সংখ্যাগুলোর সমন্বয়ে একটি সেট সি গঠিত। এ, বি বা সি যে সেটগুলোই হোক না কেন, এই সেটগুলোর মধ্যে যে সদস্য রয়েছে তাদেরকে বলা হয় উপাদান। যেমন সি সেটের উপাদান 4টি, 1, 3, 5, 7। অনুরূপভাবে এ সেটের উপাদান 7টি, বি সেটের উপাদান 1, 2, 3, 4, 5, 6, 7। এই উপাদানগুলোকে এপসিলন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা অনেকটা ই এর মতো। একে পড়া হয় ইজ অ্যান এলিমেন্ট অফ অথবা বিলংস টু। যেমন আমরা দেখতে পাচ্ছি নীল এ সেটের একটি উপাদান। আমরা একে পড়ব নীল ইজ অ্যান এলিমেন্ট অফ এ অথবা নীল বিলংস টু এ। অনুরূপভাবে শ্রীমঙ্গল ইজ অ্যান এলিমেন্ট অফ বি বা শ্রীমঙ্গল বিলংস টু বি। 1 ইজ অ্যান এলিমেন্ট অফ সি or 1 belongs to C। যদি কোনো সদস্য কোনো সেটের উপাদান না হয় তবে তাকে আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ এপসিলন চিহ্নে একটি ক্রস দেয়া হয়। যেমন 2 সি এর মধ্যে নেই, সি সেটের মধ্যে আমরা 2 দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা বলতে পারি 2 is not an element of C অথবা 2 does not belongs to C। এ একটি সেট, এ সেটের মধ্যে কিছু উপাদান রয়েছে। দেখা যাচ্ছে যে এ সেটের একটি উপাদান হচ্ছে অন্য একটি সেট 1, 2 একটি সেট, আরেকটি উপাদান 5, একটি উপাদান ব্লু এবং আরেকটি উপাদান অন্য একটি সেট 0, 3। এই সেটের ভিত্তিতে আমরা কিছু বিবৃতি এখানে উপস্থাপন করব। এগুলো সত্য বা মিথ্যা আমরা বের করার চেষ্টা করব। 1 is an element of A। আমরা যদি এ সেটের দিকে খেয়াল করি তাহলে দেখব এ সেটে কোনো উপাদান 1 নেই। তাহলে এই বিবৃতিটি সঠিক নয়, অর্থাৎ এটি একটি মিথ্যা বিবৃতি। প্রকৃতপক্ষে 1 is not an element of A, সুতরাং আমরা বলতে পারি এটি ফলস। এবার রয়েছে 2 is an element of A। আমাদের এ সেটের উপাদানের মধ্যে কোনো 2 নেই, সুতরাং এই বিবৃতিটিও সঠিক নয়, অতএব এটিও ফলস। এবার দেখা যাচ্ছে একটি সেট রয়েছে 1, 2 একটি সেট, এটি এলিমেন্ট অফ এ। আমরা এ সেটের একটি উপাদান হিসাবে এটিকে দেখতে পাচ্ছি, সুতরাং এই বিবৃতিটি সঠিক, অতএব এটি ট্রু। 0, 3 is an element of A। 0, 3 এ সেটের উপাদান, অতএব এটি সত্য, আমরা একে ট্রু হিসেবে লিখছি। 0 is an element of A। 0 এর কোনো উপাদান নয়, সুতরাং এটি ফলস। এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো রয়েছে, সেটি হচ্ছে সেটের উপাদান অন্য একটি সেট হতে পারে, অর্থাৎ সেটের ভিতরে সেট। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে মূলত দুভাবে প্রকাশ করা হয়। একটি হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবুলার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তাহলে সেট প্রকাশ করার জন্য একটি দ্বিতীয় বন্ধনী প্রয়োজন হয় এবং একাধিক উপাদান থাকলে সেই উপাদানগুলোকে কমা ব্যবহার করে আলাদা করা হয়। আমরা ইতিপূর্বে সেট লেখার ক্ষেত্রে এটি দেখেছি, আমরা আরো কিছু উদাহরণ দেখব। এ একটি
সেট যার উপাদান হচ্ছে এ ও বি। একে আমরা এইভাবে পড়তে পারি, এ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এ, বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বি একটি সেট যার উপাদান 1 3 5। আমরা লিখছি বি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সি একটি সেট, সি সেট ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট লাল নীল সবুজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা কিছু উদাহরণ দেখব। বলা হচ্ছে 5 হতে 10-এর মধ্যে সকল স্বাভাবিক সংখ্যার সেট এ। একে আমরা তালিকা পদ্ধতিতে কিভাবে লিখতে পারি সেটি এখন দেখব। 5 হতে 10-এর মধ্যে সকল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বার 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি হচ্ছে কাউন্টিং নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন 5 হতে 10-এর মধ্যে যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো 6 7 8 9 এই চারটি। অতএব আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 6 7 8 9। তাহলে আমাদের সেটটি গঠিত হয়ে গেল। এবার স্কেলিটন শব্দের বর্ণগুলোর সেট আমরা প্রকাশ করব বি এর মাধ্যমে। তাহলে বি ইজ ইকুয়াল টু স্কেলিটন শব্দের মধ্যে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে কমা দিয়ে লিখলে আমাদের সেটটি তৈরি হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সেট রয়েছে সি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কোলন এক্স ইজ এন এলিমেন্ট অফ এন, এন এখানে ন্যাচারাল নাম্বার, কমা এক্স ইজ লেস দেন 6। প্রকৃতপক্ষে এটি পরবর্তী যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে এখানে সেটকে প্রকাশ করা হয়েছে। এখানে এক্স ন্যাচারাল নাম্বার এবং একই সাথে এক্স ইজ লেস দেন 6। সুতরাং 6-এর চেয়ে ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর সেটই হচ্ছে সি সেট। 6-এর চেয়ে ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 2 3 4 5। অতএব আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। ডি একটি সেট যার উপাদান এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 20। তাহলে ডি হচ্ছে এমন একটি সেট যেই সেটের উপাদান 20-এর চেয়ে ছোট হয় যাদের বর্গ, এবং এই উপাদানগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি যে কোন সংখ্যাগুলো এই দুটি শর্ত পূরণ করে। অর্থাৎ একই সাথে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এর স্কোয়ার 20-এর চেয়ে ছোট হবে। আমরা যদি 1 বিবেচনা করি, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25। 25 আমাদের এই শর্তটি পূরণ করে না। অতএব আমরা ডি এর উপাদানগুলো পেয়ে গেলাম। ডি এর উপাদান হবে 1 2 3 4। এবার আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান আলাদা করে উল্লেখ না করে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে উল্লেখ না করে, উপাদানগুলোর কোনো বিশেষ বৈশিষ্ট্য বা কোনো রুলকে উল্লেখ করা হয় বা কোনো ধর্মের উল্লেখ করা হয়। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান এক্স। এক্স একটি প্রতীক, এই প্রতীকের মাধ্যমে উপাদানগুলোকে নির্দেশ করা হচ্ছে। এরপর একটি কোলন দেয়া আছে। এই কোলনের অর্থ হচ্ছে যেন বা সাচ দ্যাট। কোলনের পরিবর্তে এই চিহ্নটিও ব্যবহার করা হয়।
অর্থাৎ কোলন অথবা এই খাড়া রেখাটি এক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর x সম্পর্কে একটি বিবরণ থাকে বা বিবৃতি থাকে, যেটিকে আমরা বলি উপাদান নির্ধারণের শর্ত বা নিয়ম বা সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য। একটি উদাহরণ দেয়া হয়েছে, যেমন এ একটি সেট যার উপাদান x, x যেন x স্বাভাবিক বেজোড় সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেটি আমরা জানি যে 1 2 3 4 5 6 7 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং বেজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে সেটকে যদি দেখাই তাহলে সেটি এই ধরনের হতে পারে 1 3 5 7 9 ইত্যাদি। সেট গঠন পদ্ধতিতে সেটকে প্রকাশ করার কারণ হলো তালিকা পদ্ধতিতে সেটের অসংখ্য উপাদান যদি থাকে সেই উপাদানগুলোকে লেখা সহজসাধ্য নয়। সেই কারণে সেট গঠন পদ্ধতি অনেক সুবিধাজনক এবং এর মাধ্যমে অনেক বিশাল উপাদানের সেটকে আমরা সহজেই প্রকাশ করতে পারি। বি একটি সেট, বি সেটের উপাদান x such that x রংধনু 7টি রং। x বলতে এখানে 7টি রঙের কথা বোঝানো হচ্ছে, সুতরাং 7টি রং নিয়ে এই সেটটি গঠিত। আমরা এখানেও কিছু উদাহরণ দেখব। সে আগের উদাহরণটি আমরা নিয়েছি 5 হতে 10-এর মধ্যে সকল স্বাভাবিক সংখ্যার সেট এ কে যদি আমরা এই পদ্ধতিতে দেখাতে চাই, সেট গঠন পদ্ধতিতে দেখাতে চাই, তাহলে কিভাবে দেখাতে পারি? আমরা এইভাবে দেখাতে পারি a is equal to second bracket start x such that x স্বাভাবিক সংখ্যা এবং 5 is less than x and x is less than 10। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার বিষয়টি এসেছে, একই সাথে 5 হতে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর কথাও বলা হয়েছে। স্কেলিটন শব্দের বর্ণগুলোর সেট বি। তাহলে বি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেট গঠন পদ্ধতিতে? বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স স্কেলিটন শব্দের বর্ণসমূহ। এক্স এখানে হবে এই স্কেলিটন শব্দের প্রতিটি বর্ণ। সি একটি তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট যার উপাদানগুলো হচ্ছে -3 -2 0 -1 1 2 3। একে আমরা সেট গঠন পদ্ধতিতে এইভাবে লিখতে পারি c is equal to x such that x পূর্ণ সংখ্যা এবং -3 is less than equal to x is less than equal to 3। তাহলে সংক্ষেপে আমরা এই সবগুলো উপাদান এই সেটের উপাদান হিসেবে দেখতে পাচ্ছি। x এর মান -3 থেকে 3-এর মধ্যে থাকবে, এখানেও -3 থেকে 3-এর মধ্যে রয়েছে, এবং x পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো দশমিক বা ভগ্নাংশ অন্তর্ভুক্ত নয়। ডিও একটি তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট যার উপাদানগুলো হচ্ছে -21 -14 -7 7 14 21। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই উপাদানগুলো 7-এর গুণিতক, যেমন 21 7-এর গুণিতক, 14 7-এর গুণিতক, 7 7 14 21 সবগুলি 7-এর গুণিতক। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে এভাবে ডি কে প্রকাশ করতে পারি। ডি ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স 7-এর গুণিতক এবং -21 ইজ লেস দেন ইকুয়াল টু এক্স এন্ড লেস দেন ইকুয়াল টু 21। তাহলে এই গেল মোটামুটি ভাবে সেট কিভাবে তৈরি করতে হয় বা গঠন করতে হয়। দুটি পদ্ধতি আমরা দেখলাম, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেটের কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার। সেটের যে উপাদান সংখ্যা রয়েছে সেই উপাদান সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি অফ সেট বা সেটের কার্ডিনালিটি।
কোন সেটের অন্তর্ভুক্ত সদস্য বা উপাদানের সংখ্যাকে উক্ত সেটের কার্ডিনালিটি বলা হয়। কার্ডিনালিটিকে n অফ a বা a দুপাশে অ্যাবসলিউট ভ্যালুর যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটি দ্বারা কার্ডিনালিটি অফ সেটকে প্রকাশ করা হয়। এ একটি সেট যার উপাদান 1 3 5 7। এর মধ্যে কয়টি উপাদান রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি। সুতরাং এ সেটের কার্ডিনালিটি হচ্ছে 4। আমরা এখানে দেখাচ্ছি যে কার্ডিনালিটি অফ এ ইজ ইকুয়াল টু 4। বি একটি সেট, বি সেটের মধ্যে তিনটি উপাদান রয়েছে। টি একটি সেট, একটি উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদান হচ্ছে একটি নাল সেটের চিহ্ন। সুতরাং এই তিনটি উপাদান নিয়ে বি সেটটি গঠিত। এখানে কার্ডিনালিটি অফ বি হবে 3। সুতরাং কার্ডিনালিটি অফ বি ইজ ইকুয়াল টু 3। সি ইজ ইকুয়াল টু নাল সেট বা শূন্য সেট। শূন্য সেট সম্পর্কে আমরা পরবর্তীতে বলবো। শূন্য সেটকে শুধুমাত্র দুটি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো উপাদান নেই। অতএব সি সেটের কার্ডিনালিটি হবে 0। কার্ডিনালিটি অফ সি ইজ ইকুয়াল টু 0। ডি একটি সেট, ডি সেটের মধ্যে রয়েছে 4 একটি উপাদান 4 বার। এই সেটের মধ্যে যেহেতু একই উপাদান বারবার রয়েছে, এই সেটের কার্ডিনালিটি 4 না হয়ে এখানে হবে কার্ডিনালিটি 1। অর্থাৎ কোনো একটি উপাদান যদি একাধিকবার থাকে তাকে একবারই কার্ডিনালিটির হিসাবে আমরা বিবেচনা করি। অর্থাৎ কার্ডিনাল নাম্বার এখানে হবে 1। ই সেটের উপাদান হচ্ছে x, যেন x ইজ এন এলিমেন্ট অফ n। n বলতে এখানে ন্যাচারাল নাম্বার বোঝাচ্ছে। and 5 is less than x is less than 10। তাহলে 5 থেকে 10 এর মধ্যে যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর সেট হলো ই। এখন 5 থেকে 10 এর মধ্যে কোন স্বাভাবিক সংখ্যাগুলো আছে? 5 থেকে 10 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে 6 7 8 9, অর্থাৎ 4টি উপাদান রয়েছে ই সেটের মধ্যে। অতএব ই সেটের কার্ডিনালিটি হচ্ছে 4। কার্ডিনালিটি অফ ই ইজ ইকুয়াল টু 4। সসীম সেট বা ফাইনাইট সেট, যে সেটের উপাদানের সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলা হয়। আমরা দেখি সংজ্ঞাটি। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় অথবা উপাদান সংখ্যা নির্দিষ্ট বা সীমিত থাকে তাকে সসীম সেট বা শান্ত সেট বলে। এ একটি সেট, এ সেটের মধ্যে কিছু উপাদান রয়েছে 1 2 3 4 5 6, 6টি উপাদান রয়েছে। আমরা এই 6টি উপাদান গণনা করতে পারছি 1 2 3 4 5 6। অতএব এটি একটি ফাইনাইট সেট বা সসীম সেট। এই সেটের কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি হলো 6। বি সেটের উপাদান কিছু অ্যালফাবেট পি কিউ আর এস টি, মোট 5টি অ্যালফাবেট এখানে আছে। অতএব বি সেটের কার্ডিনালিটি হচ্ছে 5 এবং এটি গণনাযোগ্য যেহেতু উপাদানের সংখ্যা, অতএব এটি একটি সসীম সেট। সি সেট এর উপাদান হচ্ছে x, যেন x মৌলিক সংখ্যা এবং x এর মান 20 থেকে 40 এর মধ্যে অবস্থান করে। তাহলে 20 থেকে 40 এর মধ্যে অবস্থান করে এই ধরনের মৌলিক সংখ্যা গুলো আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি। যদি সেগুলোকে চিহ্নিত করি তাহলে আমরা যে তালিকাটি পাবো সেই তালিকাটাই হচ্ছে 23 29 31 37। অতএব সি এর কার্ডিনালিটি হবে 4। যেহেতু এটি গণনাযোগ্য অতএব এটি একটি সসীম সেট। অসীম সেট বা ইনফাইনাইট সেট বলতে আমরা কি বুঝি? যেই সেটের উপাদানের সংখ্যা
গণনা করে নির্ধারণ করা যায় না, অথবা উপাদানের সংখ্যা সীমিত নয়, অসীম, তাকে অসীম সেট বলে। অসীম সেটের আমরা বেশ কিছু উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলোর মধ্যে কিছু স্পেশাল সেট রয়েছে। আসলে এগুলো সবগুলোই স্পেশাল সেট। এই সেটগুলো আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, যেমন প্রথম যে সেটটি রয়েছে মৌলিক সংখ্যার সেট পি, 2, 3, 5, 7, 11, 13, 17, এরপর ডট ডট ডট। এই তিনটি ডটকে বলা হয় ইলিপসিস, যার অর্থ হচ্ছে কন্টিনিউয়াম, অর্থাৎ এটি একটি সিরিজ। এটি এইভাবেই এই ম্যানারেই চলবে অসীম পর্যন্ত। এইভাবে আমরা স্বাভাবিক সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সবগুলোই হচ্ছে অসীম সেট। আমরা এই সংখ্যাগুলো সম্পর্কে আগের একটি ক্লাসে আলোচনা করেছি। বাস্তব সংখ্যার একটি ক্লাস নেওয়া হয়েছে। সেই ক্লাসটি আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হবে। ফাঁকা সেট বা শূন্য সেট, ইংরেজিতে বলা হয় এমটি সেট বা নাল সেট। যেই সেটের কোনো উপাদান নেই, উপাদানের সংখ্যা শূন্য, সেই সেটকে বলা হয় ফাঁকা সেট বা শূন্য সেট। যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের উপাদানের সংখ্যা শূন্য, তাকে ফাঁকা সেট বা শূন্য সেট বলে। ফাঁকা সেট বা শূন্য সেটকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি, অথবা এই ডাবল সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ স্টার্ট এবং ক্লোজ এর মাধ্যমেও প্রকাশ করা হয়, যার মধ্যে কোনো উপাদান নেই। উদাহরণ, মৌলভীবাজার মহিলা কলেজের 3 জন ছাত্রের সেট এ। আমরা ধরে নিচ্ছি এ একটি সেট, যেই সেটের উপাদান হচ্ছে মৌলভীবাজার মহিলা কলেজে 3 জন ছাত্র রয়েছে। প্রকৃতপক্ষে মহিলা কলেজে কোনো ছাত্র পড়াশোনা করতে পারে না, অতএব এ সেটের কোনো উপাদানই নেই। অতএব এ সেটটি একটি শূন্য সেটের উদাহরণ। অ্যান্টার্কটিকা মহাদেশে জনবসতি রয়েছে এমন দেশের সেট বি। তাহলে বি সেটের উপাদান হচ্ছে কিছু দেশের নাম, যেই দেশগুলোর জনগণ অ্যান্টার্কটিকা মহাদেশে বসবাস করে। আমরা জানি যে অ্যান্টার্কটিকা মহাদেশে জনবসতি নেই, অতএব এই ধরনের কোনো দেশও নেই। অতএব বি সেট একটি শূন্য সেট বা ফাঁকা সেট। আমাদের তৃতীয় যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে সি সেট। সি সেটের উপাদান এক্স, যেখানে এক্স ইজ এন এলিমেন্ট অফ এন এবং 5 is less than x and x is less than 6, অর্থাৎ 5 থেকে 6 এর মধ্যে অবস্থিত যে ন্যাচারাল নাম্বার। x হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার, কারণ x is an element of n। 5 থেকে 6 এর মধ্যে প্রকৃতপক্ষে কোনো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নেই, কারণ ন্যাচারাল নাম্বার হচ্ছে গণনাযোগ্য সংখ্যা। 5 এর পর যে সংখ্যাটি আমরা গণনা করি সেটি হচ্ছে 6। সুতরাং 5 এবং 6 এর মাঝখানে কোনো সংখ্যা নেই, অতএব এই সেটের উপাদানের সংখ্যাও শূন্য, অতএব এটি একটি ফাঁকা সেট বা শূন্য সেট। 4 নম্বর উদাহরণে আমরা যে সেটটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডি একটি সেট যার উপাদান এক্স, যেন এক্স ইজ এন এলিমেন্ট অফ এন এবং এক্স মৌলিক সংখ্যা এবং একই সাথে এক্স এর মান 31 থেকে 37 এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ 31 is less than x is less than 37। তাহলে 31 থেকে 37 এর মধ্যে অবস্থান করে এই ধরনের মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কি রয়েছে সেটি আমাদের একটু খুঁজে দেখতে হবে। 31 থেকে 37 এর মধ্যে প্রকৃতপক্ষে কোনো মৌলিক সংখ্যা নেই। আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, 32 এটি কোনো মৌলিক সংখ্যা নয়, 33
মৌলিক সংখ্যা নয়। 34 মৌলিক সংখ্যা নয়। 35 এটিও বিভাজ্য, এটি মৌলিক সংখ্যা নয়। 36 ও বিভাজ্য, এটিও মৌলিক সংখ্যা নয়। অতএব ডি একটি নাল সেট বা শূন্য সেট। একদেহী সেট বা সিঙ্গেলিটন সেট, যেই সেটে মাত্র একটি উপাদান রয়েছে সেই সেটকে বলা হয় একদেহী সেট বা সিঙ্গেলিটন সেট। সিঙ্গেলিটন সেটের উদাহরণ দেওয়া হয়েছে। এক্স একটি সিঙ্গেলিটন সেট, কারণ এখানে একটি মাত্র উপাদান এক্স রয়েছে। এই সেটটিও একটি সিঙ্গেলিটন সেট, কারণ এখানে একটি উপাদান ওয়াই, এবং এখানেও একটি উপাদান 5, এবং সর্বশেষ যে সেটটি রয়েছে সেই সেটের উপাদান হচ্ছে নাল সেট। সুতরাং এই সবগুলো সেটই হচ্ছে একদেহী সেটের উদাহরণ। উপসেট ও সুপারসেট, ইংরেজিতে বলা হয় সাবসেট এন্ড সুপারসেট। উপসেট বলতে আমরা কি বুঝি? যদি একটি সেটের সকল সদস্য অপর একটি সেটের সদস্য হয়, তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয়। আমরা অন্যভাবে বলতে পারি, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যদি এ এবং বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয় এবং এই দুটি সেটের মধ্যে বি সেট এ এর উপসেট হবে যদি এবং একমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ x is an element of b implies, এই চিহ্নের অর্থ হচ্ছে x b এর উপাদান হলে x a এর উপাদান হবে। x is an element of b implies x is an element of a। একে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি এইভাবে, ফর অল, এটি হচ্ছে ফর অল x, x is an element of b implies x is an element of a। তাহলে দেখা যাচ্ছে যে বি সেট এ সেটের সাবসেট হবে যদি বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এ সেটের মধ্যে থাকে। একে আমরা লিখে থাকি এইভাবে, এটি সাবসেটের চিহ্ন। এই চিহ্নটিকে পড়া হয় বি ইজ এ সাবসেট অফ এ। আমরা বাংলায় বলতে পারি বি এ উপসেট। এই চিহ্নটির পরিবর্তে কখনো কখনো এর উল্টা একটি চিহ্ন রয়েছে, সেই চিহ্নটি ব্যবহার করা হয়, এবং আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে অ্যালফাবেটের অবস্থান পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তন করেছে। একে পড়া হয় এ ইজ এ সুপারসেট অফ বি, অর্থাৎ বি যদি এ এর সাবসেট হয় তবে এ বি এর সুপারসেট। অর্থাৎ বি এর মধ্যে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো যদি এ এর মধ্যে থাকে তবে এ হচ্ছে বি এর সুপারসেট। কোন সেটের উপাদানের সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ধরা যাক কোন একটি সেটে দুইটি উপাদান রয়েছে, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 স্কয়ার, অর্থাৎ 4। 4টি উপসেট গঠিত হবে বা 4টি উপসেট আমরা পাবো কোন একটি সেটে যদি দুইটি উপাদান থাকে। কিছু সেট দেয়া আছে, যেমন এ, বি, সি, ডি, ই এন্ড এফ। এই সেটের ভিত্তিতে কিছু বিবৃতি দেয়া আছে। এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটি আমাদের একটু পরীক্ষা করে দেখতে হবে। যেমন বলা হচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে আমরা পরীক্ষা করে দেখব যে বি এর মধ্যে কি কি উপাদান রয়েছে। বি এর মধ্যে আছে এক্স, ওয়াই, জেড, এবং এর মধ্যে কি কি উপাদান রয়েছে? এর মধ্যে রয়েছে এক্স, ওয়াই, জেড। তাহলে বি এর মধ্যে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এ এর মধ্যে রয়েছে, অতএব বি ইজ এ সাবসেট অফ এ, এটি সত্য। এবার আসা যাক এ ইজ এ সাবসেট অফ বি।
তাহলে এ এর উপাদানগুলো বি এর মধ্যে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এ এর সব উপাদান বি এর মধ্যে রয়েছে, অতএব এ বি এর একটি সাবসেট, এটিও সত্য। সি ইজ এ সাবসেট অফ ডি। সি এর উপাদান হলো এক্স এন্ড ওয়াই, আর ডি এর উপাদান হলো শুধু ওয়াই। তাহলে সি এর সকল উপাদান ডি এর মধ্যে নেই, অতএব সি ডি এর সাবসেট নয়, বরং ডি সি এর সাবসেট। তাহলে সি ইজ এ সাবসেট অফ ডি, এটি সত্য নয়, এটাকে আমরা লিখব ফলস। ডি ইজ এ সাবসেট অফ সি। ডি এর উপাদান হচ্ছে ওয়াই আর সি এর উপাদান হচ্ছে এক্স ওয়াই। ডি এর উপাদানগুলো সি এর মধ্যে রয়েছে, অতএব ডি সি এর সাবসেট, এটি সত্য। ই ইজ এ সাবসেট অফ ডি। ই এর উপাদান হচ্ছে শূন্য, শূন্য সেট, ই একটি শূন্য সেট, আর আমরা জানি যে সকল সেটের একটি সাবসেট হচ্ছে শূন্য সেট, সুতরাং ই ইজ এ সাবসেট অফ ডি, এটি সত্য। ডি ইজ এ সাবসেট অফ এফ। ডি এর উপাদান ওয়াই এবং এফ এর উপাদান আরেকটা ওয়াই সেট। এফ এর মধ্যে ওয়াই কোনো উপাদান নেই, অতএব ডি ইজ এ সাবসেট অফ এফ, এটি সত্য নয়। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। বি কে এ সেটের প্রকৃত উপসেট বলা হয় যদি এবং একমাত্র যদি বি সেটের সকল উপাদান এ সেটে বিদ্যমান থাকে এবং এ সেটে অন্তত এমন একটি উপাদান থাকে যা বি সেটে নেই। তাহলে এ সেটে অন্তত একটি উপাদান বেশি থাকতে হবে বি সেটের চেয়ে, এবং বি সেটের সকল উপাদান আবার এর মধ্যে থাকতে হবে, তাহলেই বি কে আমরা বলতে পারবো যে প্রপার সাবসেট অফ এ। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বি এর উপসেট হয় বা সাবসেট হয়, কিন্তু এ ও বি সমান নয়, তবে বি কে এর প্রকৃত উপসেট বলে। সাংকেতিকভাবে এইভাবে দেখা যায় যে যদি বি ইজ এ সাবসেট অফ এ হয় কিন্তু এ ইজ নট ইকুয়াল টু বি, তবে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। প্রপার সাবসেটকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। আগের চিহ্নের সাথে এর পার্থক্য হলো এখানে এই সমান চিহ্নটি বাদ পড়েছে। এটিকে পড়া হয় বি এর প্রকৃত উপসেট অথবা বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। প্রপার সাবসেটকে এই চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে সমান চিহ্নটাকে কেটে দেওয়া হয়েছে, অথবা এই চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। যাই হোক, আমরা একটি সেট বিবেচনা করি। এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই। এ সেটের উপাদান যেহেতু দুটি, অতএব এখান থেকে মোট 2 স্কয়ার বা 4 সাবসেট পাওয়া যাবে। সেই সাবসেটগুলো হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই এবং নাল সেট। এই 4টি সাবসেটের মধ্যে শেষের 3টি সাবসেটে যে উপাদান সংখ্যা, সেই উপাদানের সংখ্যা মূল সেট এর উপাদানের সংখ্যার চেয়ে কম, এবং এই প্রত্যেকটি এই সেটের মধ্যে রয়েছে। অতএব শেষের যে 3টি সাবসেট রয়েছে, এই 3টি সাবসেট হচ্ছে প্রপার সাবসেট অফ এ। অন্যদিকে প্রথম যে সাবসেটটি রয়েছে এটি প্রপার সাবসেট নয়। আমরা এরপরে দেখব যে এটিকে বলা হয় ইমপ্রপার সাবসেট। কোন সেটই তার প্রকৃত উপসেট নয়, যেমন এ ইজ নট এ প্রপার সাবসেট অফ এ, অর্থাৎ এ এর প্রপার সাবসেট নয়। অর্থাৎ এ সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয় সেই সেটটি এ সেটের প্রপার সাবসেট নয়, তবে সাবসেট। ফাঁকা বা শূন্য সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। কোন সেট এর উপাদানের সংখ্যা n হলে
এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। আমরা আগে দেখেছি যে কোনো একটি সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের মোট সংখ্যা হয় 2n। তো 2n থেকে একটি উপাদান যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ মোট উপসেটের থেকে একটি উপসেট কম হবে প্রকৃত উপসেট। উপসেটের মতোই এখানেও আমরা কখনো কখনো প্রপার সাবসেটকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, যেটাকে বলা হয় প্রপার সুপারসেট। এটিকে পড়া হয় A is a proper superset of B। অর্থাৎ B যদি A এর প্রপার সাবসেট হয় তবে A B এর প্রপার সুপারসেট। অপ্রকৃত উপসেট। কোন একটি সেটের সকল উপাদান দ্বারা গঠিত উপসেটকে অপ্রকৃত উপসেট বলে। যদি বি সেটের সকল উপাদান এ সেটের সকল উপাদানের সমন্বয়ে গঠিত হয় তবে বি সেটকে এ সেটের অপ্রকৃত উপসেট বলা হয়। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান হলো 1 2 3 4 এবং বি একটি সেট যার উপাদান একই, অর্থাৎ 1 2 3 4। অতএব বি সেটকে এ সেটের এবং এ সেট বি সেটের অপ্রকৃত উপসেট বা ইমপ্রপার সাবসেট বলা হয়। যদি B is a subset of A এবং A is a subset of B হয় তবে A is equal to B, অর্থাৎ A এবং B এই দুইটি সেট পরস্পর সমান হয়। শক্তি সেট বা পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? কোন সেট এর যতগুলো উপসেট হয় তাদের সেটকে এই সেটের শক্তি সেট বলে এবং লেখা হয় P of A। ধরা যাক A একটি সেট যার উপাদান XY। এই সেটের উপসেট হতে পারে এই চারটি। অতএব এই চারটি উপসেট নিয়ে যদি একটি সেট গঠিত হয় সেটি হচ্ছে এ সেটের পাওয়ার সেট। অতএব P of A সমান এ এর যে উপসেটগুলো রয়েছে এই উপসেটগুলো এই সেটের উপাদান। এটি হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট অফ এ। আমরা এখন দেখব একটি সেটের উপাদানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকলে তার উপসেটের সংখ্যা কিভাবে পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় এবং তার ভিত্তিতে কিভাবে শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ধারিত হয়। প্রথমেই আমরা বিবেচনা করি এ একটি সেট যার কোনো উপাদান নেই, অর্থাৎ এটি একটি নাল সেট বা শূন্য সেট। অতএব n এর মান 0। এ সেটের উপসেট হতে পারে মাত্র একটি এবং সেটি হচ্ছে একটি নাল সেট। একটি শূন্য সেট বা নাল সেটের উপসেট হচ্ছে নাল সেট। এখন আরেকটি সেট বিবেচনা করা যাক। বি একটি সেট যার উপাদান হচ্ছে এ, অর্থাৎ উপাদানের সংখ্যা এই ক্ষেত্রে 1, n সমান 1। এখন এই একটি উপাদান বৃদ্ধির কারণে উপসেট কিভাবে আমরা পাবো সেটি এভাবে দেখাতে পারি যে প্রতিটি উপাদান বৃদ্ধির জন্য আমাদের হাতে দুটি চয়েস থাকে। একটি চয়েস হচ্ছে এই শূন্য সেটের সাথে আমরা এ কে যোগ করতে পারি এবং আরেকটি চয়েস হচ্ছে আমরা কোনো কিছুই যোগ করলাম না। আমরা ট্রি ডায়াগ্রামে এ যোগ করলাম, যোগ এ, এবং কোনো কিছুই যোগ করা হলো না। যদি এ যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে উপসেটটি পাবো সেটি হচ্ছে এ সেট এবং কোনো কিছু যোগ না করলে আমরা একটি নাল সেট পাবো। এবার আমরা উপাদানের সংখ্যা যদি আরো একটি বৃদ্ধি করি, ধরা যাক সি একটি সেট যার উপাদান হচ্ছে এ ও বি। এখানে উপাদানের সংখ্যা দুটি, অর্থাৎ n is equal to 2। এখন আমরা এর জন্য দুইটি চয়েস এবং নাল সেট
এর জন্য দুইটি চয়েস পাবো। এক্ষেত্রে আমরা বি যোগ করব এবং কিছুই যোগ করব না। তাহলে বি যদি যোগ করি এবং কিছুই যোগ করা না হয়, তাহলে দেখা যাচ্ছে বি যোগ করার ফলে যে সাবসেটটি পাবো সেটি হচ্ছে এ ও বি, এ বি। আর কিছুই যদি যোগ না করা হয় এক্ষেত্রে, তাহলে এখানকার উপসেট হচ্ছে এ। এখন যদি নাল সেটের সাথে দুটি চয়েস আমরা নিই, একটি হচ্ছে যোগ বি এবং যোগ কিছুই নয়, তাহলে বি হচ্ছে একটি সাবসেট এবং কিছুই যোগ নয়, নাল সেট। এবার আমরা দেখব যে তিনটি উপাদানের ক্ষেত্রে কিভাবে উপসেট গঠিত হয়। ধরা যাক ডি একটি সেট যার উপাদান হচ্ছে এ বি সি, অর্থাৎ তিনটি উপাদান, অর্থাৎ এন এর মান 3। এখন এ বি এর সাথে আমরা দুটি চয়েস যোগ করব। একটিতে সি যোগ করা হবে, যোগ সি, এবং কিছুই যোগ করা হবে না। তাহলে সি যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো এ বি এর সাথে সি যোগ হবে, তাহলে এ বি সি একটি সাবসেট পাওয়া যাবে। আর কিছু যদি যোগ করা না হয় তাহলে এ বি এই সাবসেটটি থেকে যাবে। এখন আবার এর সাথে যদি আমরা সি যোগ করি, যোগ সি এবং কিছুই যোগ যদি না করা হয়, তাহলে সি যোগ করা হলে এ সি সাবসেট পাওয়া যাবে, আর কিছু যোগ করা না হলে এ সাবসেট আমরা পাব। বি এর সাথেও যদি আমরা সি যোগ করি এবং যোগ না করি, তাহলে সি যোগ করলে পাবো বি সি, এবং কিছুই যোগ না করলে পাবো শুধু বি। এখন নাল সেটের সাথে নাল সেট থেকে যদি দুটি চয়েস আমরা বিবেচনা করি, একটি সি যোগ এবং কিছুই যোগ নয়, সি যোগ করলে আমরা পাবো একটি সি সাবসেট এবং কিছুই যোগ না করলে পাওয়া যাবে একটি নাল সেট। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো উপাদানের সংখ্যা যখন 0, তখন উপসেটের সংখ্যা হচ্ছে 1। একে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। যখন উপাদানের সংখ্যা 1, তখন উপসেটের সংখ্যা দুইটি, একটি এ উপাদান নিয়ে একটি উপসেট এবং একটি নাল সেট। এটিকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। এরপর n এর মান যখন 2 হয়, তখন উপসেটের সংখ্যা 1, 2, 3, 4, অর্থাৎ 2 স্কয়ার। এবং উপাদানের সংখ্যা যখন 3, তখন মোট 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি সাবসেট পাওয়া যায়, অর্থাৎ 2 কিউব। টোটাল সাবসেটের সংখ্যা হচ্ছে 2 কিউব, অর্থাৎ আমাদের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ প্রতি একটি উপাদান বৃদ্ধির জন্য উপসেটের সংখ্যা দ্বিগুণ করে বৃদ্ধি পায়। একে আমরা এখন একটি জেনারেলাইজ ফর্মুলা করতে পারি এভাবে, যে যদি এ সেটের উপাদান সংখ্যা বা কার্ডিনালিটি n হয়, তবে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এবং পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেই উপসেটগুলোর সংখ্যাই, অর্থাৎ পাওয়ার সেট অফ এ হবে 2 টু দি পাওয়ার n। এবার আসা যাক সমান সেট বা ইকুয়াল সেট বলতে কি বোঝায়। দুটি সেটের উপাদান যদি একই হয়, তখন দুটি সেটকে বলা হয় সমান সেট। দুইটি সেট এ ও বি পরস্পর সমান হলে লেখা হয় এ ইজ ইকুয়াল টু বি। দুইটি সেট এ ও বি পরস্পর সমান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি হবে যদি এবং একমাত্র যদি এ ইজ এ সাবসেট অফ বি ও বি ইজ এ সাবসেট অফ এ। অর্থাৎ একে অন্যের সাবসেট যদি হয়, তবেই কেবলমাত্র দুইটি সেট পরস্পর সমান হবে। একে এখন আমরা অন্যভাবেও লিখতে পারি, ফর অল এক্স, x is an element of A implies x is an element of B
অ্যান্ড, এই চিহ্নের অর্থ হচ্ছে এবং বা অ্যান্ড, x is an element of B implies x is an element of A। অর্থাৎ সকল x এর জন্য যদি x এর উপাদান হয় তবে x b এর উপাদান হবে, এবং যদি x b এর উপাদান হয় তবে x a এর উপাদান হবে। এই হচ্ছে মোটামুটিভাবে সাংকেতিক যে লেখাটি রয়েছে তার অর্থ। এখন আমরা দুটি সেট বিবেচনা করি। সেট A এর উপাদান হচ্ছে 1 3 5 7 এবং সেট B এর উপাদান হচ্ছে 5 7 1 3। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে A সেটের প্রতিটি উপাদান যেমন 1 1 3 3 5 5 7 7 অনুরূপ উপাদান। অতএব A এবং B এই দুটি সেট পরস্পর সমান। আমরা লিখতে পারি A is equal to B। আর দুটি সেট বিবেচনা করা যাক। একটি হচ্ছে C সেট এবং অন্যটি D সেট। C সেটের উপাদান 1 3 5 7, D সেটের উপাদান 5 7 1 6। আমরা দুটি সেটের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখতে পাবো 1 উভয় সেটে রয়েছে, 5 উভয় সেটে রয়েছে, 7 উভয় সেটে রয়েছে, কিন্তু 3 এবং 6 এই দুটি উভয় সেটে নেই। অতএব C is not equal to D। আমরা এভাবে লিখতে পারি C is not equal to D, অর্থাৎ C D এর সমান নয়। এখানে তিনটি সেট যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব A সেটে 4টি উপাদান রয়েছে 1 3 5 7। B সেটেও ঠিক একই উপাদানগুলো রয়েছে, 1 দুইবার রয়েছে, 3 তিনবার রয়েছে, 5 একবার রয়েছে এবং 7 একবার রয়েছে। এবং C সেটে সেই একই উপাদান 1 3 5 এবং 7। তাহলে A সেটে মোট উপাদানের সংখ্যা হলো 4টি। B সেটে মোট উপাদানের সংখ্যাও 4টি, C সেটেও মোট উপাদানের সংখ্যা 4টি। অর্থাৎ সেটের উপাদানের ক্রম পরিবর্তন বা কোনো উপাদানের পুনরাবৃত্তিতে সেটের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এর কার্ডিনালিটিরও কোনো পরিবর্তন হবে না এবং সেটও কোনো পরিবর্তন হবে না। অতএব আমরা বলতে পারি A B C এই তিনটি সেট পরস্পর সমান সেট। তাহলে A সমান B সমান C, এই তিনটি সেট পরস্পর সমান সেট। সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেটস। দুটি সেটের উপাদানের সংখ্যা যদি একই হয় তবে সেই দুইটি সেটকে সমতুল্য সেট বলা হয়। সেট A সেট B এর সমতুল্য হবে যদি cardinality of A is equal to cardinality of B হয়। শুধুমাত্র সেটের মধ্যে কয়টি উপাদান রয়েছে সেই উপাদানের সংখ্যা যদি সমান হয় তাহলে এই দুটি সেট পরস্পরের সমতুল্য হবে। সেটের ভিতরে উপাদানগুলো এক আছে কি নেই সেই সম্পর্কে কোনো কিছু এখানে বলা হচ্ছে না। ধরা যাক A একটি সেট, A সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 এবং B সেটের উপাদান হচ্ছে 8 7 3 1। এখানে A সেটের উপাদানের সংখ্যা 4, B সেটের উপাদানের সংখ্যাও 4। অতএব আমরা বলতে পারি সেট A সেট B এর সমতুল্য, যেহেতু উভয় সেটে সমসংখ্যক উপাদান রয়েছে। আরেকটি উদাহরণ বিবেচনা করা যাক। ধরা যাক C সেটের উপাদান হচ্ছে 1 3 5 এবং D সেটের উপাদান হচ্ছে রেড ব্লু গ্রিন, তিনটি কালার। উভয় সেটে মোট উপাদানের সংখ্যা হচ্ছে 3। অতএব এক্ষেত্রেও C এবং D এই দুটি সেট একটি অন্যটির সমতুল্য, C সেট D সেটের সমতুল্য। আমরা এখন কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট 4টি সেট দেয়া রয়েছে A B C D। এই 4টি সেটের ভিত্তিতে 4টি প্রশ্ন রয়েছে।
এই 4টি প্রশ্নে বিবৃতি সঠিক রয়েছে কি নেই তার উপর মন্তব্য করতে হবে। এটি 2010 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অনার্সের পরীক্ষা এসেছে। তাহলে আমরা দেখি যে প্রথম যে প্রশ্নটি সেটি আমরা পরীক্ষা করে দেখি। প্রথম প্রশ্নে রয়েছে এ ইজ এ সাবসেট প্রপার সাবসেট অফ বি, অথবা যদি আমরা বলি যে এ ইজ সাবসেট অফ বি, এর উপাদানগুলো কি রয়েছে আমরা একটু পরীক্ষা করে দেখি। এর উপাদান হচ্ছে 1 2 3, বি এর উপাদান হচ্ছে 1 2। এর সকল উপাদান বি এর মধ্যে নেই, অতএব এ বি এর সাবসেট হতে পারে না, অর্থাৎ এ ইজ নট এ সাবসেট অফ বি। অতএব এ ইজ এ সাবসেট অফ বি এটি সঠিক নয়। আমরা তাহলে লিখলাম এ ইজ এ সাবসেট অফ বি, এটি সঠিক নয়। এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। বলা হচ্ছে ডি ইজ নট ইকুয়াল টু সি। তাহলে ডি এর উপাদান কি? ডি এর উপাদান হচ্ছে 4, সি এর উপাদান হচ্ছে 1 2 4। এই দুইটি সেটের উপাদান একই নয়। ডি এর উপাদান মাত্র একটি 4 এবং সি এর উপাদান 3টি, অতএব এই দুইটি সেট পরস্পর সমান নয়। অতএব ডি ইজ নট ইকুয়াল টু সি, এই বিবৃতিটি সঠিক রয়েছে। এবার তৃতীয় প্রশ্নে দেখা যাক সি ইজ এ সুপারসেট অফ বি। সি এর মধ্যে রয়েছে 1 2 4 এই 3টি উপাদান, আর বি এর মধ্যে রয়েছে 1 2, অর্থাৎ বি এর সকল উপাদান সি এর মধ্যে আছে, অতএব সি বি এর সুপারসেট হতে পারে। অতএব সি ইজ এ সুপারসেট অফ বি, এই বিবৃতিটি সঠিক রয়েছে। এবার চতুর্থ প্রশ্নে আসা যাক। বলা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এ। ডি এর উপাদান হচ্ছে 4, একটি উপাদান, এ এর উপাদান 3টি। এ এবং ডি সমান নয়, কারণ এদের উপাদানের ভিন্নতা রয়েছে। অতএব আমরা বলতে পারি ডি ইজ নট ইকুয়াল টু এ, ডি এর সমান, এটি সঠিক নয়। এবার দ্বিতীয় সমস্যা। এই অঙ্কটিও আগের অঙ্কটির মতোই। এখানেও মোট এ বি সি ডি ই 5টি সেট দেয়া আছে। এই 5টি সেটের ভিত্তিতে আমাদের মন্তব্য করতে হবে যে এই 4টি প্রশ্নের উপর। বি ইজ এ সাবসেট অফ এ। আমরা দেখি যে বি এর উপাদান হচ্ছে 1 2 এবং এ এর উপাদান হচ্ছে 1 2 3। তবে বি এর সকল উপাদান এর মধ্যে রয়েছে, অতএব বি এর সাবসেট, এটি সঠিক। দ্বিতীয় প্রশ্ন বি ইজ নট এ সাবসেট অফ সি। বি এর উপাদান 1 2, সি এর উপাদান 1 2 4। বি এর সকল উপাদান সি এর মধ্যে আছে, অতএব বি সি এর সাবসেট। কিন্তু বলা হচ্ছে বি ইজ নট সাবসেট অফ সি, সুতরাং এটি সঠিক নয়। ডি ইজ ইকুয়াল টু এ। ডি এর উপাদান 3 and 4, এর উপাদান 1 2 3। ডি এবং এর উপাদানের মধ্যে ভিন্নতা রয়েছে, অতএব এটি সমান নয়। আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু এ, এটি সঠিক নয়। 4 নম্বর প্রশ্ন নাল সেট ইজ এন এলিমেন্ট অফ বি। বি সেটের মধ্যে নাল সেট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি বি সেটে দুটি উপাদান রয়েছে, একটি 1 অন্যটি 2। বি সেটের মধ্যে কোনো উপাদান নেই নাল সেট, অতএব নাল সেট ইজ এন এলিমেন্ট অফ বি, এটি সঠিক নয়। তিন নম্বর অঙ্কে একটি সেট দেওয়ার আছে এ ইজ ইকুয়াল টু 4 6 8। এর শক্তি সেট নির্ণয় করো। শক্তি সেটের কোন উপাদানগুলো প্রকৃত উপসেট এবং কোনগুলো অপ্রকৃত উপসেট। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এর শক্তি সেট নির্ণয় করা। শক্তি সেট নির্ণয় করতে হলে এর সাবসেটগুলো প্রথম আমাদের নির্ণয় করতে হবে। এখন এর উপাদান হচ্ছে 3টি, অতএব এর সাবসেটের সংখ্যা হবে 2 কিউ বা 8টি। আমরা প্রথম এর সাবসেটগুলো দেখি। এ সেটের উপসেটগুলো বা সাবসেটগুলো হচ্ছে এগুলো 4 6 8 4 6 6 8 4 8 4
6, 8 এবং নাল সেট, এই 8টি এর উপসেট। অতএব এর শক্তি সেট হবে এই 8টি উপসেট শক্তি সেটের সদস্য বা এলিমেন্ট। অতএব এর শক্তি সেট পি এর উপাদান, এই সবগুলো সাবসেট। এবার আসা যাক শক্তি সেটের কোন উপাদানগুলো প্রকৃত উপসেট। প্রপার সাবসেট। প্রপার সাবসেট কোনগুলো? প্রপার সাবসেট হচ্ছে প্রথমটি বাদ দিয়ে বাকি যে 7টি রয়েছে, এই 7টি উপাদানই কিন্তু এ সেটের প্রকৃত উপসেট। অতএব আমরা লিখতে পারি শক্তি সেটের এই উপাদানগুলো এ সেটের প্রকৃত উপসেট, এবং যেটি আমরা বাদ রেখেছি সেটি হচ্ছে অপ্রকৃত উপসেট। অতএব শক্তি সেটের 4, 6, 8 উপাদানটি এ সেটের অপ্রকৃত উপসেট বা ইমপ্রপার সাবসেট, কারণ এই উপসেটের উপাদান এবং এ সেটের উপাদান একই। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। এখানে খুব জটিল কোনো আলোচনা হয়নি, খুবই সহজ সরল কিছু বিষয়। একটু কেয়ারফুলি আমাদের বিষয়গুলোকে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।